নমস্কার বন্ধুরা, ক্ষীরপাই এনওয়াইসিটিএ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদেরকে শেখাবো মাইক্রোসফট পেন্ট। মাইক্রোসফট পেন্ট কি, মাইক্রোসফট পেন্ট কিভাবে ওপেন করব, মাইক্রোসফট পেন্টের কোন টুলসকে কি বলে, মাইক্রোসফট পেন্টের কোন টুলসের কি কাজ, এই সমস্ত জিনিসগুলোই কিন্তু আজকে তোমাদের শেখাবো। তো চলো সরাসরি জেনে নেই মাইক্রোসফট পেন্ট কি। মাইক্রোসফট পেন্ট হলো কম্পিউটারে ছবি আঁকার জন্য ব্যবহৃত একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যার সাহায্যে আমরা বিভিন্ন রকম ছবি আঁকতে পারি, বিভিন্ন রকম সিনারি আঁকতে পারি, বিভিন্ন রকম ডিজাইনের ছবি এঁকে রং করতে পারি এবং সেটা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখতে পারি। এরপর আসি মাইক্রোসফট পেন্ট কিভাবে ওপেন করব। প্রথমে আমাদেরকে স্টার্ট মেনুতে ক্লিক করতে হবে। স্টার্ট মেনুতে ক্লিক করার পর এই যে সার্চ বক্স রয়েছে, সার্চ বক্সে ক্লিক করে আমাদেরকে লিখতে হবে পেন্ট, PAINT। পেন্ট লেখার সাথে সাথেই ওর নিচে একটি পেন্ট আইকন দিয়ে লেখা একটি অ্যাপ্লিকেশন শো করবে, সেইখানে মাউসের লেফট ক্লিক করতে হবে, তাহলেই কিন্তু পেন্ট অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। এই হচ্ছে মাইক্রোসফট পেন্টের ইন্টারফেস। তো এই মাইক্রোসফট পেন্টের কোন অংশটাকে কি বলে সেটা এবার আমরা জেনে নেব। এই যে ওপরের যে লেখাটা রয়েছে আনটাইটেল পেন্ট, এই লেখা বরাবর সোজা যে অংশটা রয়েছে এইখান পর্যন্ত, এইটাকে বলা হচ্ছে টাইটেল বার। তারপরেই ফাইল, এডিট, ভিউ, সেভ, আন্ডু, রিডু, এই যে অপশানগুলো রয়েছে, এই অপশান বরাবর যে লাইনটা রয়েছে এটাকে বলা হচ্ছে মেনু বার। এরপরে যে এই যে বড় অংশটা লম্বালম্বি রয়েছে, এই অংশটাকে আমরা বলবো কুইক অ্যাক্সেস টুলবার। এইখানে সমস্ত টুলগুলো কিন্তু আমাদের সামনে তুলে ধরে রাখা হয়েছে আমাদের কাজের সুবিধার্থে, তাই জন্য এইটাকে বলা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এরপরে যে এই যে চারকোনা সাদা অংশটা রয়েছে এইটাকে বলা হচ্ছে ক্যানভাস। এইখানেই কিন্তু আমরা সমস্ত ছবি আঁকার কাজগুলো করতে পারবো। তার নিচেই যে এখানে রয়েছে 1648x684px, এর ডান দিকে রয়েছে 100%। এই যে এই অংশটাকে বলবো আমরা স্ট্যাটাস বার। এইবার জেনে নিই এই যে টুলসগুলো রয়েছে এই টুলসগুলোকে কোনটাকে কি বলে এবং কোনটার কি কাজ। সর্বপ্রথম আমরা জেনে নিই এই যে পেন্সিল। পেন্সিল যেই টুলসটা রয়েছে এই টুলসের কাজ কি। আমরা যেমন খাতাতে লেড দিয়ে ছবি আঁকি, এইখানেও কিন্তু এই পেন্সিল দিয়ে আমাদের ছবি আঁকতে হবে। তো প্রথমেই আমরা পেন্সিলটা সিলেক্ট করে নিই। পেন্সিলটা সিলেক্ট করার পর এই যে ক্যানভাসে আমরা এসে যা ছবি আঁকার পেন্সিল দিয়ে আমরা কিন্তু আঁকতে পারবো। ক্যানভাসে আমরা মাউসটা নিয়ে আসার সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে এই আইকনটা পেন্সিলের মতো হয়ে গেছে, তার মানে এটা দেখাচ্ছে যে আমি এখন পেন্সিল টুলবক্সে সিলেক্ট করে রয়েছি। তো এইখানে এই যে বাঁ দিকের যে অপশানটা রয়েছে এই অপশানটা হচ্ছে এই যে পেন্সিলের থিকনেসটা, এই থিকনেসটা এখন যেমন এই সরু হচ্ছে আমরা ছবি আঁকলে, এই থিকনেসটা যদি বাড়িয়ে দিই 2432px, তাহলে কিন্তু পেন্সিলের থিকনেসটা আরও মোটা হয়ে যাবে। যত বাড়াবো তত কিন্তু মোটা হতে থাকবে, আমি যত কমাবো এটা তত কিন্তু সরু হতে থাকবে পেন্সিলের থিকনেসটা। তো আমরা 4px রাখি যাতে আমাদের মোটামুটি কাজ করতে সুবিধা হয়। এরপর আসি পেন্সিল কালার। আমরা পেন্সিল ইউজ করলাম ব্ল্যাক কালারে। আমরা কিন্তু এই মাইক্রোসফট পেন্টে বিভিন্ন কালারের পেন্সিল ইউজ করতে পারি। সেটা কিভাবে না, এই যে এখানে কালার বক্সটা রয়েছে, এই কালার বক্সের যেই কালারটা আমার প্রয়োজন বা যেই কালারটা আমি নিতে চাই সেই কালারটা আমাকে প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার সাথে সাথে কিন্তু পেন্সিলের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই যে এখানে পেন্সিলের কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমরা যদি এবারে পেন্সিলে করে কিছু ছবি আঁকি তাহলে কিন্তু এই কালারেরই, যেই কালারটা সিলেক্ট করেছি সেই কালারেরই কিন্তু ছবি আঁকা হবে। আমি যদি রেডটা ইউজ করি, রেডটা ক্লিক করব, ক্লিক করার পর এই ক্যানভাসে আমরা
রেড কালার দিয়ে পেন্সিলের সাহায্যে ছবি আঁকতে পারবো। এইভাবে আমাদের যেই কালারটা প্রয়োজন সেই কালারটা নিয়ে কিন্তু পেন্সিলের সাহায্যে ছবি আঁকতে পারবো। এরপর আমরা দেখে নেব এই টুলটির কাজ। এই টুলটাকে বলা হয় ইরেজার টুল। এই ইরেজার টুলের কাজ কি? আমরা যখন কোনো ছবি আঁকি, ছবি আঁকার সময় আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে তো সেইটা আমরা মোছার জন্য কিন্তু ইরেজার ব্যবহার করে থাকি। তো এইখানেও কিন্তু এই ইরেজার টুলটি ব্যবহার করব কোনো কিছু ভুল কিছু আঁকা হয়ে থাকলে সেটা মোছার জন্য। তো প্রথমে আমরা ইরেজার টুলটা সিলেক্ট করে নিই। করে নেওয়ার পর ক্যানভাসে চলে আসব। আসার পরে আমরা এই যে দেখতে পাচ্ছি ছোট্ট একটা বক্সের মতো, এই ছোট্ট বক্সটাই হচ্ছে ইরেজার। তো এই ছোট্ট বক্সটা দিয়ে আমরা মাউসের ক্লিক করলেই কিন্তু আমাদের এই ভুলটা আমরা মুছতে পারবো। যদি মনে হয় এটা আমার ভুল হয়েছে তাহলে কিন্তু এটা ইরেজার দিয়ে মুছতে পারবো। এইবার আসি এই ইরেজারটাকে আমরা বাড়াবো কিভাবে। এই ইরেজারটাই ছোট যদি থাকে তাহলে আমাদের মুছতে অনেক টাইম লেগে যাবে। এই ইরেজারটাকে যদি আমরা বাড়াতে চাই তাহলে কি করতে হবে, কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল এবং প্লাস সুইচটা একসঙ্গে প্রেস করতে হবে। তাহলেই কিন্তু ইরেজারটা আস্তে আস্তে বড় হতে থাকবে। এবং যদি মাইনাস কন্ট্রোল এবং মাইনাস সুইচটা একসঙ্গে প্রেস করি তাহলে কিন্তু ইরেজারটা ছোট হতে থাকবে। অথবা এই যে বাঁ দিকে যে আমরা লাইনটা দেখতে পাচ্ছি এই লাইনটাকে আমরা যত নিচে নামাবো তত ছোট হবে এবং যত উপরে তুলবো তত কিন্তু ইরেজারটা বড় হতে থাকবে। ইরেজারটা বড় হলে কিন্তু আমাদের মুছতে খুব কম টাইম লাগবে। তো চলো এরপর জেনে নিই এই শেপ। এইখানে যে শেপগুলো রয়েছে এই শেপের কাজগুলো আমরা দেখে নিই। প্রথমে আমরা যাই লাইন। এই লাইনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর লাইনের কাজ কি, আমরা কোনো ছবি আঁকার জন্য যদি স্ট্রেট লাইনের প্রয়োজন হয় তাহলে কিন্তু এই লাইনটা নিয়েই আমরা কাজ করতে পারবো। তো লাইনটা প্রথমে সিলেক্ট করলাম। করার পর এর লাইনের সাইজটা আমি বেছে নিতে পারবো। আমার যেরকম সাইজ প্রয়োজন সেরকম সাইজ কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। আমি যদি 3px নিই তাহলে লাইনটা একটু মোটা হবে সাধারণের তুলনায়। তো তারপর আমি এখান থেকে কালারটা সিলেক্ট করে নেব, আমার লাইনটা কি কালারের হবে। আমার যদি ব্ল্যাক কালার প্রয়োজন হয় তাহলে ব্ল্যাক কালার সিলেক্ট করে নেব। যদি আমার রেড কালার প্রয়োজন হয় তাহলে আমি রেড কালার সিলেক্ট করে নেব। তো আমি রেড কালারটা সিলেক্ট করে নিলাম। এরপর এই ক্যানভাসে গিয়ে সরাসরি মাউসের লেফট ক্লিক করে আমরা টেনে ধরে নিয়ে যাব লাইনটা আমাদের যতটুকু প্রয়োজন। আমার যদি এতটা প্রয়োজন হয় আমি এতটা নিয়ে এসে মাউসের ক্লিকটা ছেড়ে দেবো, তাহলে কিন্তু লাইনটা আমার টানা হয়ে গেল। তো এটা হচ্ছে লাইনের কাজ। এরপর আসি এই কার্ভ লাইন। কার্ভ লাইনটা একটু স্পেশাল শেপ রয়েছে এই কারণেই, কারণ এই আমাদের ছবি আঁকার জন্য যদি বাঁকানো কোনো লাইনের প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা সবসময় এই কার্ভ লাইনটা ব্যবহার করব। এই কার্ভ লাইনটা কিন্তু মনে রাখতে হবে শুধুমাত্র দুবারই বাঁকানো সম্ভব, তার বেশি কিন্তু বাঁকানো যাবে না। তো দেখে নিই চলো কার্ভ লাইনটা কীভাবে ব্যবহার করব। এই কার্ভ লাইনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই ক্যানভাসে এসে কার্ভ লাইনটা আমি টেনে নিলাম। টেনে নেওয়ার পর লাইনটাকে দুবারই বাঁকানো যাবে। একবার আমি এই দিক থেকে বাঁকালাম, টেনে মাউসের ক্লিক ধরে আবার একবার এই দিক থেকে আমি বাঁকিয়ে দিলাম। তো এই হয়ে গেল কার্ভ লাইন। এই রকম যদি আমাদের কোনো বাঁকানো লাইনের প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা সবসময় কার্ভ লাইনটা ইউজ করব। তারপর আসি এই বৃত্ত, ওভাল। ক্লিক করলাম, ক্যানভাসে এসে আমি মাউসের ক্লিক করে ধরে টেনে নিলাম, একটা বৃত্ত হয়ে গেল। বাকি যে শেপগুলো রয়েছে এই শেপগুলো কিন্তু যেই রকম আকৃতি দেখাচ্ছে সেই রকম আকৃতিরই হবে, শুধু শেপটা সিলেক্ট করে ক্যানভাসে এসে মাউসের ক্লিক করে ধরে টেনে নিলেই কিন্তু হবে। এই রাইট অ্যারো চিহ্নটা আমি সিলেক্ট করলাম, ক্যানভাসে এসে আমি সিলেক্ট করে টেনে নিলাম আমার যেরকম আকৃতির প্রয়োজন, তাহলে কিন্তু এটা আঁকা হয়ে গেল। এই রকম সমস্ত শেপই কিন্তু একই রকমভাবে আমরা সিলেক্ট করে ক্যানভাসে গিয়ে মাউসে লেফট ক্লিক করে আমরা টেনে নিলেই কিন্তু সেই শেপটা আকৃতিটা কিন্তু আমরা তৈরি করতে পারবো। এই শেপগুলোর মধ্যে একটা স্পেশাল শেপ রয়েছে, আমি বললাম কার্ভ লাইন। আরও একটা স্পেশাল শেপ রয়েছে যেটা হচ্ছে পলিগন টুল।
এই পলিগন টুলটা স্পেশাল কেন? কারণ এই শেপগুলো ছাড়াও যদি আমাদের কোনো স্পেশাল কোনো শেপের প্রয়োজন হয় তখন কিন্তু আমরা এই পলিগন টুলটার সাহায্য নিয়ে সেই স্পেশাল শেপটা তৈরি করতে পারবো আমাদের নিজেদের মতো করে। তো চলো দেখে নিই কীভাবে আমরা করতে পারবো। তো পলিগন টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা এইভাবে ক্যানভাসে এসে মাউসের ক্লিক করে ধরে টেনে নিলাম। আমাদের যেরকম প্রয়োজন হয় আমরা সেরকম কিন্তু তৈরি করতে পারবো এই পলিগন টুলের সাহায্যে। আমার যদি এই রকম প্রয়োজন হয় আমি এই রকম করে নিতে পারলাম। তো এই শেপগুলো যে রয়েছে এই শেপগুলো ছাড়াও যদি আমাদের স্পেশালি কোনো শেপের প্রয়োজন হয় তাহলে আমরা অবশ্যই এই পলিগন টুলটা ব্যবহার করে সেই শেপটা তৈরি করতে পারবো। এছাড়াও এই যে এখানে আরও যে শেপগুলো রয়েছে এই শেপগুলোও কিন্তু একই রকমভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ক্যানভাসে এসে মাউসের লেফট ক্লিক করে আমরা টেনে নেব। তো এই হচ্ছে গেল শেপ। তো চলো এরপর আমরা দেখে নিই শেপ, আউটলাইন সাইজ, শেপ আউটলাইন স্টাইল এবং শেপ ফিল, এই তিনটে অপশন বা এই তিনটে টুলসের কাজ কি। তো এই তিনটে টুলসই কিন্তু আমরা শেপের মধ্যে ইউজ করতে পারবো। তো যে কোনো একটা শেপ আমরা প্রথমে সিলেক্ট করে নিই। এই ডাউন অ্যারো এই শেপটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর ক্যানভাসের ওপর এই শেপটা এঁকে নিলাম। এঁকে নেওয়ার পর আমাকে দেখতে হবে এই শেপের যে সাইজ, এই সাইজটা আমি কিভাবে চেঞ্জ করব বা এর থিকনেসটা কিভাবে মোটা এবং সরু করতে পারবো। তো এই হচ্ছে অপশান 1px, 3px, 5px, 8px রয়েছে। আমার যেটা পছন্দ আমি সেটা ইউজ করতে পারবো। আমি যদি 8px নিই তো 8pxটা আমাকে সিলেক্ট করতে হবে। এরপর শেপ আউটলাইন স্টাইল। শেপ আউটলাইন স্টাইলের মধ্যে এই অপশানগুলো রয়েছে। একটা হচ্ছে সলিড আউটলাইন, ক্রেয়ন, মার্কার, অয়েল ব্রাশ, ন্যাচারাল পেন্সিল, ওয়াটার কালার, ব্রাশ, এই অপশানগুলো রয়েছে। আমার যেটা পছন্দ আমি সেটা কিন্তু ইউজ করতে পারবো। তো আমি অয়েল ব্রাশটা নিয়ে নিলাম। অয়েল ব্রাশটা নিয়ে নেওয়ার জন্য এটা সিলেক্ট করতে হবে। তো অয়েল ব্রাশটা আমার কিন্তু সিলেক্ট হয়ে গেল। এরপর আসবো এই শেপ ফিল। শেপ ফিল অপশানটা আমরা সিলেক্ট করলেই দেখতে পাবো এখানে এতগুলো প্যাটার্ন রয়েছে। মানে শেপের মধ্যকার যে কালারটা আমরা নেব সেই কালারটা কিন্তু এই রকম প্যাটার্নের হবে। সলিড ফিল হলে পুরোটা সলিড ফিল হয়ে আসবে, ক্রেয়ন হলে এরকম আসবে, মার্কার হলে এরকম আসবে, অয়েল ব্রাশ হলে এইরকম আসবে, ন্যাচারাল পেন্সিল হলে এইরকম আসবে, আর ওয়াটার কালার ব্রাশ হলে এইরকম আসবে। তো এইখানে আমি ন্যাচারাল ব্রাশ এই অপশানটা চুজ করে নিলাম। তো এরপর আমাকে দেখতে হবে এই যে শেপের মধ্যকার কালারটা আমাকে এই বক্স থেকে নিতে হলে প্রথমে এই যে এই দুটো অপশান আমাকে লক্ষ্য রাখতে হবে। শেপের মধ্যকার কালার যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু অবশ্যই কালার 2, এটা কালার 2 রয়েছে আর এটা রয়েছে কালার 1। আমাকে শেপের মধ্যকার কালার চেঞ্জ করতে হলে অবশ্যই কিন্তু কালার 2টা সিলেক্ট করতে হবে। তো কালার 2টা সিলেক্ট করলাম এবং আমার যেই কালারটা পছন্দ সেই কালারটা আমি নিয়ে নিলাম। আমি এখানে গোল্ড নিতে পারি বা রেডও নিতে পারি। আমি এই যে রেড কালারটা নিয়ে নিলাম। রেড কালারটা নেওয়ার পর কিন্তু শেপের মধ্যে এই রকম ধরনের প্যাটার্ন হয়ে কালারটা আসলো, কারণ আমি এইখান থেকে সেই রকম প্যাটার্নটাই ইউজ করেছিলাম ন্যাচারাল পেন্সিল। এইখানে এবারে যদি আমি এইখানে অয়েল ব্রাশটা করি তাহলে কিন্তু এই রকম আসবে, মার্কার করলে এইরকম আসবে, ক্রেয়ন করলে এইরকম আসবে, সলিড ফিল হলে এইরকম সলিড ফিল হয়ে আসবে এবং এইখানে ওয়াটার কালার ব্রাশ করলে এইরকম আসবে। তো আমি ন্যাচারাল পেন্সিলটা সিলেক্ট করেছিলাম। তো এরপর দেখে নেব এই শেপ আউটলাইন যে কালারটা রয়েছে ব্ল্যাক কালার, ওটাকেও আমরা চেঞ্জ করতে পারবো। সেটা কিভাবে চেঞ্জ করব? সেটা চেঞ্জ করতে হলে আমাদেরকে অবশ্যই কালার 1-এ যেতে হবে। কালার 1টা সিলেক্ট করতে হবে। কালার 1টা সিলেক্ট করলাম এবং আমাদের পছন্দ মতো আমরা যে কোনো একটা কালার নিয়ে নিলাম, তাহলেই কিন্তু শেপের আউটলাইন কালারটা চেঞ্জ হয়ে গেল। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে সবসময়, শেপের আউটলাইন কালার যদি আমরা করতে চাই তাহলে কালার 1 থেকে করতে হবে। যদি শেপের মধ্যকার কালার চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু কালার 2 থেকে করতে হবে। এরপর আমরা দেখে নেব ফিল কালার, এই টুলসটির কাজ। এই টুলসটির কাজ হলো কোনো একটা শেপ আমরা
আঁকার পর তার মধ্যে যদি আমরা কালার দিতে চাই তাহলে কিন্তু এই ফিল কালার দিয়েও শেপের মধ্যে কালার করতে পারবো। তো দেখে নিই, আমরা এই শেপ থেকে যে কোনো একটা শেপ নিয়ে নিলাম, রাইট অ্যারো নিয়ে ক্যানভাসের উপর সেই শেপটা আমরা এঁকে নিলাম। এরপর এই শেপের মধ্যে আমি কালার করব ফিল কালারের সাহায্যে। তো এই ফিল কালারটা আমরা সিলেক্ট করে নিলাম এবং আমাদের যেই রকমের কালার প্রয়োজন বা যেই কালারটি আমাদের প্রয়োজন সেই কালারটি আমরা সিলেক্ট করে নিলাম। আমার যদি রেড পছন্দ হয় রেড নেব, যদি গ্রিন পছন্দ হয় গ্রিন নেব, বা যে কোনো একটা কালার আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার সাথে সাথে কালার ওয়ানে কিন্তু ওই কালারটা উঠে চলে আসলো। এরপর শেপের মধ্যে কিন্তু গিয়ে আমরা ক্লিক করলেই শেপের মধ্যেকার কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখানে এই যে দেখতে পাচ্ছ তোমরা একটা রঙের বালতি রয়েছে, সেখান থেকে রং ঢালা হচ্ছে, এইভাবে কিন্তু শেপের মধ্যেকার রংটা কিন্তু হয়ে গেল। তো এইভাবে আমরা শেপের মধ্যেকার রং করতে পারি। এবারে অন্য কোনো যদি শেপ নিই সেই শেপটা আমরা সিলেক্ট করব এবং ক্যানভাসে এসে সেই শেপটা এঁকে নিলাম। তারপর আমরা আবার এই ফিল কালারটা সিলেক্ট করব, করে আমাদের যেই রকমের রং পছন্দ সেই রকমের রংটা নেব। নেওয়ার পর এই শেপের উপরে এসে এই রংটা ঢেলে দেবো, তাহলেই কিন্তু শেপটা কালার হয়ে যাবে। এইবার দেখে নেব এই যে দুটো অপশন রয়েছে, এই যে এখানে কালার 1 রয়েছে এবং কালার 2 রয়েছে, এইগুলোর কাজ কি? আমরা যে শেপের মধ্যেকার কালার করলাম, এইটাই রেড কালার, এটাই গ্রিন কালার, এটা কিন্তু কালার 1 থেকেই কিন্তু নিয়ে করেছি। এবার কালার 2টা দেখে নেব। কালার 2টাতে আমি সিলেক্ট করব, করে আমার পছন্দ মতো একটা রং নিয়ে নেব, এই লাইমটা নিলাম। এরপর দুটো কালারেই কিন্তু দু রকমের রং রয়েছে এবং এই শেপটাতে কালার 1-এ যে রংটা রয়েছে সেই রংটা কিন্তু এই শেপটাতে রয়েছে এবং মাউসের লেফট ক্লিক করে কিন্তু এই শেপটাতে এই কালারটা করা হয়েছে। আমরা যদি কালার 2ও ইউজ করতে চাই তখন কিন্তু আমাদেরকে মাউসের রাইট ক্লিক করতে হবে। মাউসের রাইট ক্লিক করলে কিন্তু আমরা কালার 2টা ইউজ করতে পারবো। সেটা কিভাবে দেখে নিই। এখন বর্তমান অবস্থায় রয়েছে কালার 1, এরপর মাউসের রাইট ক্লিক করলাম, তাহলে কিন্তু কালার 2টা আমরা ব্যবহার করতে পারলাম। তো এই হচ্ছে কালার 1 আর কালার 2। কোনো শেপের মধ্যে যদি আমি কোনো কালার করতে চাই তাহলে কালার 1-এ যেই কালারটা থাকবে সেই কালারটা করতে চাইলে মাউসের লেফট ক্লিক করতে হবে, আর যদি কালার 2টা ব্যবহার করতে চাই তাহলে মাউসের রাইট ক্লিক করতে হবে। এই যে এই এখন যেমন কালার 1-এ রেড রয়েছে, এইখানে গ্রিন রয়েছে, আমি যদি মাউসের লেফট ক্লিক করি তাহলে কিন্তু কালার 1টা ইউজ করতে পারলাম। আবার এখানে যদি মাউসের রাইট ক্লিক করি তাহলে কিন্তু কালার 2টা ইউজ করতে পারলাম। এই হচ্ছে কালার 1 আর কালার 2 এর কাজ। তো এরপর আমরা জেনে নিই কালার পিকার। কালার পিকারের কাজ কি না, কোনো শেপ থেকে বা কোনো জায়গা থেকে কালার পিক করে নিয়ে অন্য কোনো জায়গায় গিয়ে সেই কালারটা বসানো। মানে যেমন আমরা ড্রপার ইউজ করি, ড্রপার ইউজ করে ড্রপারের মধ্যে কোনো তরল পদার্থ টেনে নিই এবং যেখানে প্রয়োজন সেখানে গিয়ে ড্রপারটা প্রেস করে সেই তরলটা সেখানে বের করে দিই। সেই সেম একইভাবে কিন্তু আমরা আমাদের যেখান থেকে কালার পিক করার প্রয়োজন সেইখান থেকে কালার পিক করে অন্য জায়গায় গিয়ে সেই কালারটা আমরা ইউজ করতে পারবো। তো আমরা দেখে নিই এই কালার পিকার টুলটা আমরা কিভাবে ব্যবহার করতে পারবো। তো সবার প্রথম আমাদেরকে এই কালার পিকার টুলটা সিলেক্ট করতে হবে। তারপর আমার যদি মনে হয় যে এই ইয়েলো কালারটা আমি পিক করে নিয়ে এইখানের এই যে লেফট অ্যারো যে শেপটা রয়েছে এইখানের কালারটাতে আমি বসাবো, তো তাহলে প্রথমে এইখানের ইয়েলো কালারটা আমি পিক করব মাউসের ক্লিক করে। তো পিক করার সাথে সাথে এর মাউসের যে আইকনটা পিক কালারের আইকন ছিল সেটা কিন্তু এখন ফিল কালারের আইকনে পরিণত হয়েছে। এরপর আমার যেখানে প্রয়োজন, যদি এই শেপে নিয়ে গিয়ে কালারটা ইয়েলো করতে চাই তাহলে এই শেপে গিয়ে মাউসের ক্লিক করে কালারটা চেঞ্জ করব, অথবা আমার যদি এখানে মনে হয় এখানেও কিন্তু আমি ক্লিক করে চেঞ্জ করতে পারবো। তো আমি এই শেপের কালারটা চেঞ্জ করব। তো কালার পিক করা অলরেডি হয়ে গেছে। এরপর আমরা এইখানে এসে মাউসের ক্লিক করলেই কিন্তু
এই ইয়েলো কালারটা এখান থেকে পিক করে নিয়ে এইখানে আমরা বসাতে পারলাম। আবার কালার পিকারটা আমি সিলেক্ট করব, করার পর আমার যদি মনে হয় যে বর্ডারের যে রেড কালারটা রয়েছে এই কালারটা আমি পিক করব, তাহলে এই রেড কালারের কাছে গিয়ে কিন্তু আমাকে ক্লিক করতে হবে মাউসের সাথে সাথে, কিন্তু এই রেড কালারটা পিক করা হয়ে গেল। এরপর আমার এই শেপের ইয়েলো কালারটা চেঞ্জ করে এইখানে কিন্তু ওই রেড কালারটা আমি করতে চাই, তাহলে এইখানে গিয়ে একটা ক্লিক করতে হবে, তাহলেই কিন্তু ওই রেড কালারটা পিক করা হয়ে কিন্তু আমার এইখানে আমি ব্যবহার করতে পারলাম। তো এই হলো কালার পিকারের কাজ। এই যে টেক্সট টুল রয়েছে, এই টেক্সট টুলটির কাজ কি? এই টেক্সট টুলের কাজ হচ্ছে পেন্টের এই ক্যানভাসের মধ্যে কোথাও যদি আমরা কোনো টেক্সট লিখতে চাই তাহলে কিন্তু এই টেক্সট টুলের সাহায্যে আমরা লিখতে পারবো। তো চলো দেখে নিই কীভাবে আমরা সেটা করতে পারি। প্রথমে এই টেক্সট টুলটাকে সিলেক্ট করতে হবে। টেক্সট টুলটা সিলেক্ট করার সাথে সাথে এই ফরম্যাটিং যে বক্স সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। এটা শুধুমাত্র লেখা আমরা লিখে সেটাকে বিভিন্নভাবে ফরম্যাট করতেই ব্যবহার করব। তো চলো এবারে যেখানে আমরা লেখাটা লিখবো সেইখানে গিয়ে আমাদের এই মাউসের ক্লিক করতে হবে। আমি যদি এই শেপটার উপরে লিখতে চাই তাহলে এই শেপটার উপরে ক্লিক করব, যদি এই ফাঁকা ক্যানভাসের উপর লিখতে চাই তাহলে ফাঁকা এই ক্যানভাসটার উপরে ক্লিক করব। তো চলো আমরা এই শেপের উপরেই গিয়ে ক্লিক করে শেপের মধ্যে আমরা কোনো কিছু লেখা লিখি। তো ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের এই বক্সটা কিন্তু এইখানে চলে এসেছে। এই বক্সটার মধ্যে কিন্তু আমরা লিখতে পারবো। তো এই বক্সটা আমরা এদিক ওদিকে সরিয়ে নিতে পারবো। কখন এই বক্সের যে বর্ডার লাইন আছে ওইখানে মাউসটা নিয়ে গেলেই এই রকম একটা অ্যারো চিহ্ন আসবে চতুর্দিকে। এইটাকে যখন আসবে তখন কিন্তু মাউসের ক্লিক করে ধরে এই বক্সটাকে আমরা টেনে নিয়ে আসতে পারি। তো চলো এইখানে আমরা লিখে নিই লেখাটা, NYCTA এই লেখাটা আমরা লিখলাম। তো এই লেখাটা আমরা লেখার পর এর সাইজ মতো আমরা বক্সটাকে ছোটও করে নিতে পারি। এর সাইজ মতো এইখানে অ্যারো চিহ্নটাই ধরে আমরা সাইজ মতো বক্সটাকে ছোট করে দিলাম এবং এই বর্ডার লাইনে গিয়ে সিলেক্ট করে আমি টেনে সরিয়ে ধরে নিয়ে আসলাম। এখানে দেখলাম যে শেপের থেকে কিন্তু লেখাটার আকারটা বড় হয়ে গেছে। তখন আমাদেরকে আকারটা ছোট করতে হবে। সেটা কিভাবে করব? না, এই মাউসের ক্লিক করে এই ভিতরের লেখাটাকে সিলেক্ট করব এবং এইখানে যে এই ফন্ট সাইজটা রয়েছে এই ফন্ট সাইজটাই ক্লিক করে এর লেখার সাইজটাকে কিন্তু ছোট করব। এখন রয়েছে 72, আমি করলাম 48, অনেকটা ছোট হলো। এরপর যদি আমি 36 করি তাহলে কিন্তু আরও ছোট হয়ে গেল। তো এই সাইজটা হলে এই শেপটার মধ্যে কিন্তু আকারটা চলে আসবে বা লেখাটা চলে আসবে। তো এইখানে গেল এটা লেখার সাইজ। এইখানে আছে লেখার ফন্ট। ফন্ট রয়েছে বিভিন্ন রকম। আমি যদি লেখার স্টাইলটা চেঞ্জ করতে চাই, বিভিন্ন ফন্টের নিতে চাই, তাহলে কিন্তু এইখান থেকে আমাকে এই ড্রপ ডাউন বক্স থেকে কিন্তু আমি ফন্টগুলো অনেক ফন্ট পেয়ে যাব। এখান থেকে আমার যেটা পছন্দ সেটা কিন্তু আমি এখান থেকে নিতে পারবো। তো আমি এই ফন্টটাই নিয়ে নিয়েছিলাম। তো এরপর আসি, এই লেখাটাকে যদি বোল্ড করতে চাই তাহলে লেখাটা সিলেক্ট করে আমি এইখানে এই বোল্ড করে নেব। এখন বোল্ড আছে তাই বোল্ডটা অ্যাক্টিভ রয়েছে। লেখাটাকে যদি ইটালিক করতে চাই, একটু বাঁকাতে চাই, তাহলে কিন্তু এটা সিলেক্ট করব, তাহলে লেখাটা কিন্তু একটু বেঁকে যাবে। এটা যদি আন্ডারলাইন করতে চাই তাহলে আন্ডারলাইনে সিলেক্ট করব। যদি স্ট্রাইক থ্রু করতে চাই তাহলে স্ট্রাইক থ্রুতে সিলেক্ট করব। এরপর লেখাটা যদি বক্সের মাঝামাঝি জায়গায় সেন্টার অ্যালাইন করতে চাই তাহলে এটাতে ক্লিক করব। এই বক্সটা যেটা রয়েছে এইখানে এই বক্সটার মাঝামাঝি চলে আসবে। যদি ডান দিকে করতে চাই তাহলে এই রাইট অ্যালাইন আমরা সিলেক্ট করব, আর লেফট করতে চাইলে লেফট অ্যালাইন। তো আমরা এইখানে সেন্টার অ্যালাইন সিলেক্ট করলাম এবং এই বক্সটাকে আমরা এইভাবে ছোট করে দিলাম, দুদিক থেকে ছোট করে দিলাম। ছোট করে এই বর্ডার লাইনটাকে টেনে ধরে আমরা মিডিল পজিশনে বসিয়ে দিলাম। এরপর লেখাটা কিন্তু এই শেপের মধ্যে একটা ভালো মতো জায়গাতে বসে গেছে। এরপর আমরা এখানে একটা অপশান রয়েছে ব্যাকগ্রাউন্ড ফিল। এখন যেমন ট্রান্সপারেন্ট হয়ে রয়েছে লেখাটা, মানে ব্যাকগ্রাউন্ডে যে শেপটা রয়েছে সেটা থাকবেই, তার উপরে এই ট্রান্সপারেন্টভাবে লেখাটা রয়েছে। কিন্তু আমরা যদি চাই এটা ব্যাকগ্রাউন্ড ফিল করতে তাহলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড ফিল্ডে ক্লিক করতে হবে, তাহলেই কিন্তু ব্যাকগ্রাউন্ড ফিল হয়ে যাবে এবং আমরা যেই কালারটা
চাইছি ব্যাকগ্রাউন্ডে সেই কালারটা কিন্তু আমরা করতে পারবো। সেটা কোথা থেকে? সেটা অবশ্যই কালার 2 থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটা করতে পারবো। কালার 2টা আমরা সিলেক্ট করব এবং আমাদের যেই কালার পছন্দ সেই কালারটা আমরা এইখান থেকে নিয়ে নেব, তাহলেই কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে। এরপর যদি এই ব্যাকগ্রাউন্ড কালারটা না চাই তাহলে আমরা কি করব? আমরা ভুল করে ব্যাকগ্রাউন্ড কালারটা করে দিয়েছি। এরপর ব্যাকগ্রাউন্ড কালারটা তুলবো কিভাবে? না, এইখানে রয়েছে এই যে আনডু অপশান, অথবা কিবোর্ড থেকে Ctrl+Z ক্লিক করলেই কিন্তু আনডু হয়ে যাবে বা আগের অবস্থায় ফিরে চলে আসবে। এরপর আমরা যদি ব্যাকগ্রাউন্ড না চাই তাহলে কি করব? না, তখন এই লেখাটাকে সিলেক্ট করে আবার এই ব্যাকগ্রাউন্ড ফিল যেটা রয়েছে এটাকে আমরা ডিসিলেক্ট করে দেবো, তাহলেই কিন্তু এটা ট্রান্সপারেন্টভাবে লেখাটা ফুটে উঠবে এই শেপের মধ্যে। তো আমাদের এই লেখাটা কমপ্লিট। এরপর সাদা অংশে এসে একটা ক্লিক করে দেবো বা ফাঁকে এসে একটা ক্লিক করে দেবো, তো তাহলেই কিন্তু এই লেখাটা এইভাবে এই শেপের মধ্যে চলে আসবে। এই লেখাটা কিন্তু শেপের মধ্যে বাদ দিয়েও এই সাদা যে ক্যানভাসটা রয়েছে এই ক্যানভাসের যে কোনো জায়গায় করতে পারি বা এই শেপগুলোর মধ্যেও কিন্তু আমরা লেখাটা লিখতে পারি। তো এই গেল টেক্সট টুলের কাজ। যে এই ম্যাগনিফায়ার টুলসের কাজ কি? এই ম্যাগনিফায়ার টুলসের কাজ হলো, আমরা যখন কোনো ছবি আঁকছি তখন কোথাও যদি কোনো প্রবলেম থেকে যায় সেই জায়গাটা যদি আমরা জুম করে দেখতে চাই যে এই জায়গার যে আমরা ছবি এঁকেছি সেইখানে পেন্সিল দিয়ে আঁকার ক্ষেত্রে কোথাও কোনো গ্যাপ রয়ে গেছে কিনা বা কোনো জায়গায় কোনো প্রবলেম থেকে গেছে কিনা যার জন্য ছবিটা আঁকতে অসুবিধে হচ্ছে, সেটা জুম করে দেখতে চাইছি, তখন কিন্তু আমরা এই ম্যাগনিফায়ার টুলসটা ইউজ করব। তো ম্যাগনিফায়ার টুলসটা ইউজ করতে হলে প্রথমে ম্যাগনিফায়ার টুলসটা সিলেক্ট করতে হবে এবং আমার যেইখানটা মনে হচ্ছে যে এইখানটায় প্রবলেম থাকতে পারে সেইখানে গিয়ে ক্লিক করতে হবে। যেমন এই যে শেপটা আঁকা রয়েছে এই শেপের মধ্যে এই যে ডান দিকে যে একটু ছোট্ট একটা গ্যাপ রয়ে গেছে, এই গ্যাপটা থাকলে কি হয় না, আমরা যখন এই শেপের মধ্যে ফিল কালার দিয়ে কালার করব, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ফিল কালারটা সিলেক্ট করলাম এবং আমার পছন্দ মতো কালার 1-এ একটা কালার নিয়ে নিলাম, রেড নিয়ে আমি যখন ফিল কালার দিয়ে এই শেপটা কালার করব তখন কিন্তু দেখা যাচ্ছে পুরো ক্যানভাসটা জুড়ে কিন্তু রেড কালারটা হয়ে গেছে। এটার কারণ এইটাই যে এই শেপের মধ্যে এইখানটায় প্রবলেম রয়ে গেছে, তাই জন্যই কিন্তু রংটা ঢালা হয়ে বেরিয়ে গেছে চারদিকে, দিয়ে পুরো ক্যানভাসটা ভর্তি হয়ে গেছে। তো এই জায়গাটার প্রবলেমটা সলভ করতে হলে আমরা কিন্তু ম্যাগনিফায়ার দিয়ে প্রথমে এই জায়গাটা দেখে নেব যে জায়গাটা কতটা প্রবলেম হয়েছে। তো প্রথমে ম্যাগনিফায়ারটা সিলেক্ট করব এবং এই জায়গাটায় গিয়ে আমরা মাউসের ক্লিক করব। যতবার ক্লিক করব তত আস্তে আস্তে জুম হবে। আমরা এখানটায় দেখতে পেলাম যে এইখানটায় প্রবলেম রয়েছে। তখন আমরা কি করব না, আমরা লাইন অথবা পেন্সিল দিয়ে আমরা এই জায়গাটাকে ফিল আপ করে দেবো। তো পেন্সিলটা নিলাম এবং এখানে গ্রিন কালার যেহেতু রয়েছে আমি গ্রিন কালার নিলাম এবং পেন্সিল দিয়ে টেনে এইখানে লাইনটাকে আমি ঠিক করে নিলাম। ঠিক করে নিয়ে আবার আমি পুনরায় জুম আউট করতে হলে মাউসের রাইট ক্লিক করতে হবে, তাহলেই কিন্তু এইখানে জুম আউট হবে। আগে ম্যাগনিফায়ারটা সিলেক্ট করে নিলাম, করে নিয়ে মাউসের রাইট ক্লিক করলাম, তাহলেই জুম আউট হয়ে গেল। এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে, ম্যাগনিফায়ারটা যখন সিলেক্ট করে ইউজ করব মাউসের লেফট ক্লিকে যেমন জুম হবে মাউসের রাইট ক্লিকে তেমন জুম আউট হবে। তো এইবার এইখানে এই যে ক্যানভাসের যে রেড কালার হয়ে গেছে এই রেড কালারটা আমি একটা ফিল কালার নিয়ে সাদা কালার নিয়ে নেব, সাদা কালার নিয়ে ক্যানভাসের উপর দিয়ে দেবো, তাহলেই কিন্তু এটা পুরো আগের মতো চলে আসলো এবং আমার প্রবলেমটাও ঠিক হয়ে গেল। তো এটাই হচ্ছে ম্যাগনিফায়ার টুলসের কাজ। তো এরপর চলে আসি এই ব্রাশ টুলে। ব্রাশ টুলের কাজ কি না, আমরা ক্যানভাসের ওপর কোনো শেপের মধ্যে বা ক্যানভাসের যে কোনো জায়গাতে যদি ব্রাশের সাহায্যে রং করতে চাই তখন কিন্তু আমরা এই ব্রাশ টুলটা সিলেক্ট করব। তো আমরা একটা নর্মালি একটা শেপ আমরা এঁকে নিচ্ছি, এই শেপটা নিলাম এবং এইখানে এই শেপটা এঁকে নিলাম। এর ভেতরকার অংশে আমরা যদি ব্রাশ দিয়ে রং করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে এই টুলটা সিলেক্ট করার সাথে সাথে আমরা ব্রাশ টুলে চলে আসলাম। এরপর এই যে নিচে যে ড্রপ ডাউন অ্যারো চিহ্নটা যেটা রয়েছে এটা সিলেক্ট করলে আমাদের এই ব্রাশের
যে প্যাটার্ন, ব্রাশের যে ধরন যেগুলো, সেগুলো কিন্তু লিস্ট আকারে চলে আসবে। তো আমরা যদি ক্যালিগ্রাফি ব্রাশ নিই তো এইরকম ধরনের হবে, ক্যালিগ্রাফি পেন নিলে এইরকম হবে, এয়ার ব্রাশ নিলে এইরকম হবে। তো এই ধরনের ব্রাশের প্যাটার্নগুলো কিন্তু রয়েছে। তো আমি সাপোজ ওয়াটার কালার ব্রাশটা আমি নিলাম, তো তার জন্য এটা সিলেক্ট করতে হবে এবং আমরা যেই কালারটা ব্যবহার করতে চাই সেই কালারটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। আমি যদি ইয়েলো নিতে চাই তাহলে ইয়েলো কালারটা সিলেক্ট করব এবং যেই অংশে ব্রাশ দিয়ে রং করতে চাই সেই অংশে গিয়ে মাউসের ক্লিক করে করে কিন্তু আমি এইভাবে ব্রাশ দিয়ে রং করতে পারবো। এইভাবে কিন্তু আমি ব্রাশের বিভিন্ন যে ধরন রয়েছে সেই ধরনগুলো সিলেক্ট করে আমি বিভিন্ন কালার নিয়ে কিন্তু ব্রাশের সাহায্যে এইভাবে রং করতে পারি। এবং এই ব্রাশের সাইজটাকে ছোট বড় করতে চাইলে এইখানে অপশান রয়েছে, আমি এটাকে যদি 98px করি তাহলে আরও মোটা হয়ে যাবে ব্রাশটা। এইভাবে কিন্তু আমি রং করতে পারবো ব্রাশের সাহায্যে। তো এই গেল ব্রাশ টুলসের কাজ। তো চলো এরপর দেখে নিই সিলেক্ট অপশানের কাজ, সিলেকশন। এই সিলেক্ট হচ্ছে আমি কোনো একটা অংশকে সিলেক্ট করে সেটা যদি কিছু চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারি, অথবা যদি সেই জায়গাটাকে ডিলিট করতে চাই তাহলে ডিলিট করতে পারবো। তো দেখে নিই তার কাজটা। এই সিলেক্ট অপশানে গিয়ে আমি এই ড্রপ ডাউন যে অ্যারো চিহ্ন আছে ওটাতে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে সিলেক্টের দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে রেক্টেঙ্গেল আর হচ্ছে একটা ফ্রি ফর্ম। রেক্টেঙ্গেলটা হচ্ছে রেক্টেঙ্গেল আকারে সিলেক্ট হবে, আর ফ্রি ফর্মটা হচ্ছে আমরা নিজেরা নিজেদের মতো করে ক্লিক করে ধরে সিলেক্ট করতে পারবো। আর সিলেক্ট অল যেটা রয়েছে সেটা পুরো ক্যানভাসটা জুড়ে সিলেক্ট হবে। তো আমি রেক্টেঙ্গেলটা নিয়ে দেখিয়ে দিচ্ছি। রেক্টেঙ্গেলটা নিলাম, নেওয়ার পর আমার যদি মনে হয় যে এই অংশটাকে আমি বা এই শেপটাকে আমি কেটে ডিলিট করে দেবো, তো প্রথমে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে আমরা যতটা ডিলিট করতে চাই। আমি যদি এই অর্ধেকটা ডিলিট করতে চাই, আমাকে এই অর্ধেকটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর আবার এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে ডিলিট অপশানে ক্লিক করলেই কিন্তু ওই অংশটা ডিলিট হয়ে যাবে। আবার যদি ফিরিয়ে নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে, মাউস থেকে CTRL+Z প্রেস করতে হবে, নয়তো এই আনডু অপশানে ক্লিক করতে হবে, তাহলেই কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসতে পারবো। এছাড়া সিলেক্টের আরও কাজ রয়েছে, যেটা আমি এই যে সিলেক্ট অপশানে গিয়ে ফ্রি ফর্মে আমি দেখিয়ে দিচ্ছি। ফ্রি ফর্মটা হচ্ছে সিলেক্ট করলে আমি নিজের মতো করে, আমি যদি এইটুকু অংশ চাই আমি এইভাবে সিলেক্ট করে কিন্তু ফ্রি ফর্ম দিয়ে কাজ করতে পারবো। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এইটাকে ধরে আমি নিয়ে যেতে পারবো অন্য জায়গায়, ক্যানভাসের অন্য জায়গাতে। এবং এছাড়া যদি আমি এখান থেকেও ডিলিট করতে চাই তাহলে কিন্তু ডিলিট করতে পারবো। এই ডিলিট অপশানে ক্লিক করলেই ওই অংশটা ডিলিট হয়ে যাবে। তো এরপর আসি সিলেক্ট করে আমি কিভাবে রোটেট করব। তো চলো দেখে নিই। প্রথমে রেক্টেঙ্গেল সিলেক্ট করে নিয়ে আমি যে কোনো একটা শেপ আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এটাকে রোটেট করব। রোটেট করতে গেলে কি করতে হবে, এই যে এখানে রোটেট অপশান রয়েছে, এখানে ডাউন অ্যারোটায় ক্লিক করব। কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে চাই, রোটেট রাইট 90 ডিগ্রি, রোটেট লেফট 90 ডিগ্রি, রোটেট 180 ডিগ্রি। তো আমরা যদি রোটেট লেফট 90 ডিগ্রি করতে চাই তাহলে এই অপশানটায় ক্লিক করব, তাহলে কিন্তু দেখো রোটেট হয়ে গেছে, এটা ঘুরে গেছে। আবার যদি ক্লিক করে আমি রোটেট 90 ডিগ্রি রাইট করি তাহলে আবার আগের অবস্থায় চলে আসলো। আবার যদি রাইট 90 ডিগ্রি করি তাহলে কিন্তু এই দিকে চলে আসলো। এইভাবে কিন্তু আমরা যেদিকে খুশি রোটেট করতে পারবো। এরপর আমরা দেখে নিই এই ফ্লিপ যে টুলস রয়েছে, এই ফ্লিপ টুলসের কাজ কি। ফ্লিপ টুলসের কাজ হচ্ছে কোনো ছবি বা কোনো শেপকে বিভিন্নভাবে বিভিন্ন দিকে ঘোরানো। তো এটা এই শেপটার ওপরে দেখাচ্ছি, এই শেপটা অলরেডি সিলেক্ট রয়েছে। তো সিলেক্ট করার পর এই ফ্লিপ অপশানে গিয়ে ক্লিক করব। এইখানে দুটো অপশান রয়েছে, ফ্লিপ ভার্টিক্যাল আর ফ্লিপ হরাইজন্টাল। ভার্টিক্যালি যদি শেপটাকে ঘোরাতে চাই তাহলে ভার্টিক্যালিতে ক্লিক করব, দেখো ভার্টিক্যালি ঘুরে গেল। এরপর যদি আমরা হরাইজন্টালি ঘোরাতে চাই তাহলে দেখো হরাইজন্টালিতে ক্লিক করলেই হরাইজন্টালি এটা ফ্লিপ হয়ে গেল। এটা যে কোনো শেপ বা কোনো ফটো
বা যেইখানটায় আমি সিলেক্ট করব কোনো ছবির সেইখানটায় এইভাবে কিন্তু আমরা ফ্লিপ করাতে পারবো। তো এই গেল ফ্লিপ অপশানের বা ফ্লিপ টুলসের কাজ। চলো এরপর আমরা দেখে নিই এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ বা রিমুভ ব্যাকগ্রাউন্ড টুলস রয়েছে এবং রিসাইজ, এই দুটো টুলসের কাজ আমরা একসঙ্গে দেখে নিই। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং এই রিসাইজের কাজ আমরা তখনই দেখতে পাবো যখন এইখানে কোনো আমরা একটা ছবি ইনসার্ট করব। তো ছবি যদি আমরা এই ক্যানভাসে কোনো একটা ইনসার্ট করতে চাই বা নিয়ে আসতে চাই, তাহলে প্রথমে কি করতে হবে, ফাইল অপশানে ক্লিক করে ইম্পোর্ট টু ক্যানভাস অপশানে গিয়ে ওইখান থেকে ফ্রম এ ফাইল অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আমার যেইখানে ছবি রয়েছে সেই অপশানটা বা সেই জায়গাটা আমাকে বেছে নিতে হবে। আমার যদি গ্যালারিতে থাকে তাহলে গ্যালারি অপশান বেছে নেব। যদি আমার এইখানে দিস পিসিতে গিয়ে যে কোনো ড্রাইভে থাকে তাহলে সেই ড্রাইভটা আমাকে বেছে নিতে হবে। তো আমি গ্যালারি থেকে একটা ছবি নিয়ে নিচ্ছি। তো গ্যালারিতে গিয়ে ক্লিক করলাম, এখানে দুটো ছবি রয়েছে, এই দুটো ছবির মধ্যে এই ছবিটা আমি এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে আমি ওপেন করলাম। যে আমরা শেপগুলো এঁকেছিলাম সেই শেপগুলো কিন্তু আর দেখতে পাচ্ছি না। তার কারণ এটাই, যেই ছবিটা আমি এখানে ইনসার্ট করলাম সেই ছবির সাইজটা অনেক বড়, তাই জন্য এই ক্যানভাস ছাড়িয়েও কিন্তু ছবিটা বেরিয়ে গেছে। তো এটাকে আমি রিসাইজ করে নেব। রিসাইজ করতে হলে কি করতে হয়, যে কোনো ফটো যদি রিসাইজ করতে হয় তাহলে এই যে এখানে রিসাইজ অপশান রয়েছে, রিসাইজ অপশানে গিয়ে ক্লিক করব, দিয়ে এখানে এই যে পার্সেন্টেজ রয়েছে, পার্সেন্টেজ এই হরাইজন্টাল আর ভার্টিক্যাল এই দুটো পার্সেন্টকেই আমি কমিয়ে দেবো। একটা পার্সেন্টকে কমালে আমি দুটো পার্সেন্টই কমাতে পারবো। এই যে একটাতে 50 ক্লিক করলাম, ভার্টিক্যালটাও 50 হয়ে গেল। তার কারণ এইখানে যে এই অপশানটা রয়েছে মেনটেন অ্যাসপেক্ট রেশিও, এটা অ্যাক্টিভ আছে। এটা যদি আমি ক্লিক করে ডিঅ্যাক্টিভেট করে দিই তাহলে কিন্তু হরাইজন্টালটাকেও আলাদাভাবে আমি সাইজ করতে পারবো এবং ভার্টিক্যালটাকেও আলাদাভাবে সাইজ করতে পারবো। এটা যদি আমি 100 করে দিই, এখন কিন্তু আর ভার্টিক্যালটা 100 হচ্ছে না। এইটা যখন আমার অ্যাক্টিভ ছিল মেনটেন অ্যাসপেক্ট রেশিও, এটা যখন অ্যাক্টিভ ছিল তখন কিন্তু আমি যদি এইখানে 100 করি এখানেও অটোমেটিক 100 হয়ে যায়। তো এইভাবে এটাকে আমি চেঞ্জ করতে পারবো। তো আমি এটাকে 50 করে নিই, প্রথমে দেখি 50 করে নিয়ে ওকে করলাম, দেখলাম একটু ছবিটা সাইজটা ছোট হয়েছে। আবার একবার রিসাইজে ক্লিক করব, এখানে গিয়ে আমি 40 করে নেব, 40 করে ওকে করে নেব। তাহলে দেখব যে ছবিটা অনেকটাই ছোট হয়ে গেছে। এর থেকেও আরও যদি ছোট করতে চাই তাহলে এই রিসাইজ অপশানে আবার ক্লিক করব, ক্লিক করে আমি এইখানে 50 করে নেব, বা আমি এটা 70 করে নিচ্ছি, 70 করে নিয়ে ওকে করে দিলাম। ছবিটা আমার ক্যানভাসের মধ্যে চলে আসলো। এরপর আমি যেখানে খুশি এটাকে সরিয়ে নিয়ে যেতে পারবো, বা এইখানে যে অ্যারো চিহ্ন রয়েছে এই অ্যারো চিহ্নটা ধরেও কিন্তু আরও ছোট করে দিতে পারি ছবির সাইজটা নিজের মতো করে দিয়ে। এরপর আমি এই ফাঁকা জায়গাটাই বসিয়ে নিলাম। তো এইভাবে ছবিকে আমরা রিসাইজ করতে পারি। এরপর আসি এই রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশানে। এই রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশানটার কাজ হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে এই অপশানটা ক্লিক করলে। তো আমি এই রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশানটায় ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল এবং এই ছবিটা কিন্তু চলে আসলো। তো এইভাবে আমি রিমুভ ব্যাকগ্রাউন্ড টুলসটা ইউজ করতে পারবো এবং রিসাইজ টুলসটা ইউজ করতে পারবো। এরপর আসি ক্রপ অফ যে টুলস রয়েছে, এই ক্রপ টুলসের কাজ কি। ক্রপ টুলসের কাজ হচ্ছে আমি ক্যানভাসের মধ্যে অনেক কটা ছবি আঁকলাম বা অনেক শেপ আঁকলাম বা অনেক কালার করলাম বা অনেক কিছু ছবি আঁকলাম। এরপর যদি আমার মনে হয় যে আমি শুধুমাত্র কোনো একটু অংশকে শেপ করে রাখবো, বাকি অংশটাকে আমি ছেঁটে বাদ দিয়ে দেবো, তখন কিন্তু আমি ক্রপ অপশানটা ইউজ করব। তো ক্রপ অপশানে গিয়ে ক্লিক করলাম, এরপর আমার মনে হলো আমি শুধুমাত্র এই NYCTA লেখা যে শেপটা রয়েছে এই শেপটাকে আমি এইখান থেকে এইটুকু রাখবো, রেখে বাকি অংশটা বাদ দিয়ে দেবো। তখন আমাকে এইটুকু অংশ সিলেক্ট করতে হবে, দিয়ে ক্রপ অপশানে গিয়ে ক্লিক করতে হবে, অথবা কিবোর্ডের শর্টকাট সুইচ রয়েছে CTRL প্লাস শিফট প্লাস এক্স। তো এইখানে ক্লিক করলেই সমস্ত ছবিগুলো কিন্তু সরে গেল, শুধুমাত্র এইটুকু অংশ রয়ে গেল। তো এটাই হচ্ছে ক্রপ টুলসের কাজ। তো এবার দেখে নিই যে শেপ।
সেভ অপশানটা কিভাবে আমরা সেভ করব। তো সেভ করতে হলে আমরা যা কিছু ক্যানভাসের উপরে ছবি আঁকার সেই ছবিগুলো আঁকলাম। এরপর যদি সেভ করতে চাই এই ছবিটা, তাহলে কি করতে হবে, ফাইল অপশানে গিয়ে ক্লিক করতে হবে, এরপর সেভ অপশানে ক্লিক করতে হবে, অথবা কিবোর্ডের শর্টকাট সুইচ CTRL+S একসঙ্গে প্রেস করলেই কিন্তু এই রকম একটা উইন্ডো চলে আসবে, যে আমি কোথায় সেভ করতে চাই তার ডেস্টিনেশনটা কিন্তু এইখান থেকে আমাকে সিলেক্ট করে নিতে হবে। আমি যদি এইখানে ডেস্কটপে সেভ করতে চাই তাহলে ডেস্কটপে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে ফাইল নেম দিতে হবে, ফাইল নেম কি নামে ফাইলটা সেভ করব। আমি এইখানে সিলেক্ট করে এটাকে ব্যাকস্পেস দিয়ে মুছে দিলাম, মুছে দিয়ে NYCTA লিখলাম। NYCTA লিখে এইখানে সেভ অ্যাজ টাইপ, সেভ অ্যাজ টাইপটা আমাকে চুজ করতে হবে, যে আমি কি ধরনের ছবির কোয়ালিটিটা বা কি ধরনের ছবির ফরম্যাটটা রাখতে চাই। এখানে PNG রয়েছে, এটাকে যদি আমি JPG করি তাহলে এই যে এখানে ক্লিক করে এর ড্রপ ডাউন বক্সে আমি JPG অপশানটা পেয়ে যাব। PNG রয়েছে, JPG রয়েছে, আরও অনেক অপশান রয়েছে। আমার নর্মালি যেটা আমরা করি সেটা হচ্ছে JPEG বা JPG, এই অপশানটা আমরা সিলেক্ট করব, তাহলে কিন্তু ফাইলটা JPG ফরম্যাটে সেভ হবে। তো এইগুলো সিলেক্ট করে নেওয়ার পর প্রথমে আমাদেরকে ডেস্টিনেশনটা সিলেক্ট করতে হবে, তারপরে ফাইল নেমটা দিতে হবে, তারপর সেভ অ্যাজ টাইপ মানে আমার যে ছবিটা আঁকলাম তার ফরম্যাটটা কি ফরম্যাট হবে সেই ফরম্যাটটা আমাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর সেভ অপশানে ক্লিক করলেই কিন্তু এটা NYCTA নামে সেভ হয়ে গেল। এই যে টাইটেল বারে আমাকে NYCTA দেখাচ্ছে। তো এইভাবেই কিন্তু ফাইলটা আমরা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখতে পারবো। তো চলো, আশা করি পেন্টের টুলসগুলো সম্বন্ধে সবাই বিস্তারিত অনেকটাই জানতে পেরেছো। এরপরেও যদি কারো কোনো কিছু টপিক নিয়ে জানতে ইচ্ছে করে অবশ্যই এই ভিডিওর কমেন্টে গিয়ে লিখে জানিও যে কোন টপিকটা নিয়ে জানতে চাইছো। অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি সেই টপিকটা নিয়ে আলোচনা করব। তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকেই অসংখ্য ধন্যবাদ।